করতে হবে, যোগ্যতাই যেন হয় সবকিছুর মাপকাঠি। পরিবারতন্ত্র চিরতরে বিলোপ না হলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে না। রাষ্ট্র সংস্কার না করে পরিবারতন্ত্রকে কবর দিয়ে আজকে পরিবারতন্ত্রকে ক্ষমতায় বসানো আরো বেশি অন্যায়। আমরা আয়নাঘর সহ অন্যান্য এই ধরনের জিনিস চাই না। নাগরিক সমাজের বিকাশ এবং উদার গণতন্ত্র আমাদের সকলের প্রত্যাশা। রাজনীতি পরিবারতন্ত্রের একটি নেতিবাচক দিক হচ্ছে এখানে আইনের শাসনের পরিবর্তে ব্যক্তি শাসন চলে। প্রথমে দল আর ক্ষমতায় আসার পর পুরো দেশ চলে যায় ব্যক্তির ইচ্ছায়। দলের নেতারাই যেহেতু ক্ষমতার ভাগাভাগি করে সরকার চালান, তারাই আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ব্যক্তি পূজায় মেতে ওঠেন। সভা সম্মেলন সংসদ প্রায় সবখানে চলে ব্যক্তির দৈরিত্ব, যেখানে জনগণের উপস্থিতি খুব কমই দেখা যায়। কারণ ক্ষমতাসীন ব্যক্তিদের হাতে আছে ভাগ্য পরিবর্তনের জাদুর কাঠি, যার ছোঁয়া অযোগ্য রাজনীতিবিদদের কাছে খুবই আরোগ্যকৃত। এতে তৈরি হয় জবাবদিহিনতা আর তীব্র অসহিষ্ণুতা। প্রিয় সাংবাদিক বৃন্দ, স্বাধীনতার পরে বাংলাদেশের জনগণের উপর আওয়ামী লীগের জোর করে চাপিয়ে দেওয়া হয় রাজনৈতিক দর্শন সঠিক ছিল না। বাংলাদেশ সংবিধানের মূলনীতি যেমন রাখা হয়েছে ধর্মনিরপেক্ষতা, তেমন রাখা হয়েছে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রধর্ম ইসলাম আর বিসমিল্লাহের স্ববিরোধী জগাখিচুড়ি। নিঃসন্দেহে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে সেই পুরানো কৌশল। ভারতীয় উপমহাদেশে ধর্মনিরপেক্ষতার অর্থ হলো হিন্দু তুমি কট্টর হিন্দু হও, বৌদ্ধ তুমি আরো কট্টর বৌদ্ধ হও, খ্রিস্টান তুমি খ্রিস্টবাদ আঁকড়ে ধরো, মুসলিম তুমি তোমরা ধর্ম ছেড়ে যতটা পারো লিবারেল উদার হও। বাংলাদেশের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ন্যায়পরায়ণতা কথাটি বোধ হয় আরো বেশি উপযুক্ত, সুসংগত এবং মানানসই। মজার ব্যাপার হলো 1972-এর সংবিধান প্রণয়নের কার্যক্রম শুরুর আগেই ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশ প্রতিষ্ঠার আগে বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি ঘোষণা করে, যেটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের জন্য হয়েছিল তা সঠিক ছিল না। বাঙালি জাতির জন্ম 1971 সালে হয়নি। বাঙালি জাতির জন্ম হয়েছে বহু বছর আগে। তাই জাতির পিতা নিয়ে চিন্তা করার সময় এখন এসেছে। জাতির পিতা হওয়ার জন্য সরকার সকল যোগ্যতা এবং গুণ খুঁজে পাই শেরে বাংলা একে ফজলুল হকের মধ্যে। কারণ তিনিও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের একজন। তিনি 1940 সালের বাংলা এবং আসামকে নিয়ে পৃথক রাষ্ট্র করতে চেয়েছিলেন। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা হলেন শেরে বাংলা একে ফজলুল হক। রেফারেন্স হিসাবে আমরা বলতে পারি, আমার দেখা রাজনীতির 50 বছর, পৃষ্ঠা 135 থেকে 136। আমাদের এই দেশ কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ আমাদের সকলের এবং সবার। বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতিতে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এই রাষ্ট্র ব্যবস্থার সামগ্রিক সংস্কার ব্যবস্থা না করতে পারলে এদেশের মানুষ আর এখানে বসবাস যোগ্য বলে ভাববে না। এই রাষ্ট্রের ক্ষমতা কাঠামো, এই রাষ্ট্রের আইন কানুন, বিশেষত রাষ্ট্র পরিচালনায় প্রশাসনিক ও অর্থনৈতিক আইন, পুলিশ আইন, বিচারিক আইন, জাতীয় সংসদ, স্থানীয় সরকার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, নাগরিকের মৌলিক অধিকার সহ আমি সরকারের সংস্কারের 7 দফা উপস্থাপন করছি। 1. আইন ও বিচার বিভাগ সংস্কার। 2. আইন শৃঙ্খলা সংস্কার। 3. দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য সংস্কার। 4. জনপ্রশাসন সংস্কার। 5. শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার। 6. সংবিধান ও সংসদ সংস্কার। 7 নম্বর নির্বাচন ব্যবস্থার সংস্কার। প্রথমে আমি বলবো আইন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে।
আইনের শাসন বজায় রাখতে এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সত্যিকারের স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করুন। হাইকোর্টের বিচারপতিরা দলীয় ক্যাডার, দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত, তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে থাকেন। ইতিপূর্বে আমরা এমনটাই দেখতে পেয়েছি। তাদের নিয়োগ স্বচ্ছ হওয়া প্রয়োজন এবং দেশবাসীদের কাছে এটা আরো বেশি গ্রহণযোগ্য হওয়ার প্রয়োজন আছে বলে আমরা ধারণা করি। বিচার বিভাগ থেকে দ্বৈত শাসন দূর করতে হবে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথককরণের কার্যকর ব্যবস্থা নিতে হবে। আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধনী ও গণমানুষের মূল্যবোধের সাথে সামঞ্জস্যশীল আইন প্রণয়ন করতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা করতে হবে। নিম্ন আদালতের যথাযথ স্বাধীনতা নিশ্চিত করার পৃথক বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। 2 নম্বরে আইন শৃঙ্খলা সংস্কার। ঘুষ ও দুর্নীতির সুযোগ দূর করতে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হবে।